সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি সংবিধানটা কয়েকদিন কয়েক মাস পড়া বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। আপনি কয়েক মাস সংবিধান পড়িয়েন না, আপনি দয়া করে আপনার মিনিস্ট্রিতে একটু কনসেন্ট্রেট করেন। পুলিশের যে পরিমাণ রদবদল হচ্ছে এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না। যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না। 90 দিন পর্যন্ত সম্ভবত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না। আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায়েন না, না যায় শুধুমাত্র মন্ত্রণালয় একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবিক পরিবর্তন করতে পারবেন। এখানে যে আগে আমাদেরকে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে পরে দেশ জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো আন্দোলন থাকবে না, মব থাকবে না, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা হবে না, প্রতিষ্ঠান কাজ করবে, যা যা কিছু বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারে, যা যা সমস্যা হচ্ছিল, সব সমস্যার একমাত্র সমাধান হচ্ছে, তাবিজ ছিল হচ্ছে নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার আসার পরে দেখবেন যে নৃশংস খুন, অপরাধ, ধর্ষণ কোনো কিছুই কমে নাই, মবও কমে যায় নাই। তাহলে সেই জায়গাতে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান জানাবো যে আসলে কোন জিনিস আপনাদেরকে আটকে রেখেছে, এইগুলোকে দ্রুত বিচারের আওতায় এনে যারা অভিযুক্ত আছেন তাদেরকে শাস্তির মুখোমুখি করা। তা না হলে যেটা হবে যে রাষ্ট্রের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা নষ্ট হয়ে গেছে, এই আস্থা পুনর্বহাল হবে না। আর আস্থা পুনর্বহাল না হলে যেটা হবে, এই যে তথাকথিত মব, তারপরে আইন হাতে তুলে নেওয়া, নিজ দায়িত্বে বিচার করবার যেই আগের জমানার বাস্তবতা ছিল, সেগুলো মানুষ করবে। এটাই হচ্ছে সমাজের বৈশিষ্ট্য, যে আপনি রাষ্ট্র আকারে বিচার দেবেন, তা না হলে সমাজ তার গোত্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজে বিচার আদায় করে নেবে। এখন রাষ্ট্র আকারে আসলে আমরা কোনটা চাই? আমরা তো সেই মধ্যযুগীয় ব্যবস্থাপনা চাই না বলেই তো আমরা রাষ্ট্র করেছি। সেজন্য আমরা সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি সংবিধানটা কয়েকদিন কয়েক মাস পড়া বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। আপনি কয়েক মাস সংবিধান পড়িয়েন না, আপনি দয়া করে আপনার মিনিস্ট্রিতে একটু কনসেন্ট্রেট করেন। পুলিশের যে পরিমাণ রদবদল হচ্ছে এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না। যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না। 90 দিন পর্যন্ত সম্ভবত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না। আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায়েন না, না যায় শুধুমাত্র মন্ত্রণালয় একটু অফিস করেন। কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবিক পরিবর্তন করতে পারবেন এখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আজকের যেটা টপিক, আমরা যে জন্য আপনাদের সাথে কথা বলা, সেটা হচ্ছে যে চাঁদাবাজির ব্যাপকতা। এক তো হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত সেটা পত্রিকায় দেখতে পাচ্ছেন কি হচ্ছে চাঁদাবাজিতে, গণমাধ্যমে আসতেছে খুবই সামান্য। কারণ অধিকাংশ গণমাধ্যম যেহেতু সরকারি দলের দখলে চলে গেছে, খবর ইতিমধ্যে অনেক কমে গেছে এবং খবর প্রচুর পরিমাণে সেন্সর করা, সেলফ সেন্সরশিপের যে রিয়ালিটি আমরা আওয়ামী লীগের জমানায় দেখেছি, সেগুলো এখন চলছে। সরকারি দলের সমালোচনা করার নিউজগুলো তুলে ফেলা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, অথবা সাফিসিয়েন্ট কাভারেজ দেওয়া হচ্ছে না জনগণের পক্ষে থেকে। অতএব সেই জায়গাতেও যে পরিমাণ নিউজ আসতেছে, আপনার চাঁদাবাজি, দখলদার, হাট নিয়ে যে পরিমাণ গ্রুপিং, খুনাখুনি দেশের বিভিন্ন জায়গায় হয়েছে,
আমরা সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর নড়াচড়া অলমোস্ট নাই। এবং চাঁদাবাজি দেখেন যে আপনার শাহ আলী মাজারে আক্রমণ নিয়ে কি পরিমাণ একটা বয়ান তৈরি করা হইল। তৌহিদি জনতা, জামাত শিবির, হুজুররা 150 লোক মিলে ওখানে কেওয়াস তৈরি করে ফেলেছে। কিন্তু শাহ আলী মাজারের যে 400 দোকান আছে একটা ট্রাস্টের, ঢাকাতে যেই ট্রাস্টের যেই মাজারের 400 দোকান থাকে সেটা কত হাজার কোটি টাকার সম্পত্তি সেটা কি বোঝেন? 400 দোকান দখল করবার জন্য কি তৌহিদি জনতা যায়? ওই 400 দোকানের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট, সিন্দুক দখল করার জন্য কি জামাত শিবিরের পোলাপান যাবে? মানে জামাতের আমির ওই এলাকার এমপি অথবা জামাতের 3টা সিট পাশাপাশি, তার মানিজ্যত রক্ষার জন্য তো সে ওই এলাকায় চাঁদাবাজিটা করবে না। এটা তো কমন সেন্সে পড়ে না, তার যে রাজনৈতিক চরিত্র। সেইখানে পুরো বয়ান তৈরি করা হইল যে হুজুররা, জামাতিরা এখানে মব তৌহিদি সন্ত্রাস করতেছে ভারতের গণমাধ্যমে। যেটা আড়াল করা হলো এই বিএনপির দখলদার গণমাধ্যমগুলোতে, সেটা হচ্ছে যে এখানে 400 দোকানের মালিকানা ট্রাস্ট বদলের রাজনীতি চলছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলছে। এবং এই ট্রাস্টের দায়িত্ব কারা দেবে? এটা শুধু গাঁজাখোররা তো ট্রাস্ট চালায় না, গাঁজাখোরদেরকে তো প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবসা করে দিতেছে, ওখানে বেশ্যাখানা আছে সেগুলো করার ব্যবস্থা করতেছে। ঈদের মূল ব্যবসাটা, মূল ব্যবসাটা তো চাঁদার টাকা, 400 দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনো বকরা পায় ওই পাশ থেকে, মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাইতেছে। তো এই ঘটনা বিভিন্ন মাজারে আমরা এর আগেও দেখেছি যে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা আছে, এই ব্যবসাটা কে নিয়ন্ত্রণ করবে? অতএব খবরের গোড়ায় না গিয়ে এই যে বয়ানের রাজনীতি, মবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মাজার ভাঙার দিকে, তৌহিদি জনতা, জঙ্গি উত্থান, এই রাজনীতিক বয়ানগুলো দেশের জন্য ক্ষতিকর। এগুলো আগে ওয়ার্ক করে নাই এবং ভবিষ্যতে এগুলো ওয়ার্ক করবে না। কবরস্থান থেকে চোর দখল, মানে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তো অতএব সেই জায়গাগুলোতে আমাদের দেখা দরকার সরকারের, যে এই যে ব্যাপক মাত্রায় আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে 24-এর 5ই আগস্ট থেকে, চাঁদাবাজিটা এখন থেকে শুরু করা হয়নি। হাট ঘাট, মাঠ ইজারা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, ময়লার ব্যবসা, সব কিছু ইতিমধ্যে বিএনপির দখলে, সব নেতাকর্মীদের দখলে। বলা হচ্ছিল যে আমরা তো দল থেকে বহিষ্কার করছি, তাদের পদ পদবি স্থগিত করতেছি, আমরা তো এখন কারো বিচার করতে পারবো না, নির্বাচিত হয়ে আসলে আমরা বিচার করতে পারবো। এখন এই বক্তব্যটা আমরা প্রচুর শুনেছি সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল 7,000+ নেতাকর্মীকে নির্বাচনের আগে সবার বহিষ্কারাদেশ আপনি উইথড্র করলেন কেন? সবাই আর চাঁদাবাজি করবে না এই মর্মে কোনো হুজুরের কাছে বায়াত দিচ্ছে, ওয়াদা করছেন? মানে কিসের ভিত্তিতে আপনি করলেন? দ্বিতীয়ত হচ্ছে, আগে বলেছিলেন আপনার হাতে তো ক্ষমতা নাই, ফৌজদারি অপরাধের বিচার তো আমরা করতে পারবো না। এখন তো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি নির্বাচিত হয়ে আছেন, থানা পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, কাউকে তো ধরেন নাই, ধরছেন, কাউকে গ্রেফতার করছেন? চট্টগ্রামে দেখলাম স্মার্ট গ্রুপের যিনি মালিক, একজন বড় ব্যবসায়ী, তার বাড়িতে বিএনপির মানে সন্ত্রাসী বাহিনী 2 দিন 3 দিন ধরে খালি গোলাগুলি করছে চাঁদার জন্য, টাকার জন্য। তাদের সাথে আবার বিদেশে থাকে এইরকম সন্ত্রাসীদের লেনদেন আছে, সম্পর্ক আছে। কাউকে ধরেছেন? ধরেন নাই তো। সিটি কলেজের মারামারি সারা বাংলাদেশ দেখলো, কোন দলের কোন পদে থাকা কোন কলেজের ছাত্রদল নেতা হাতে রামদা ক্যারি করতেছে, কাউকে ধরেন নাই তো, পুলিশ কোনো মামলা করে নাই তো। শাহবাগে ডাকসু নেতৃবৃন্দকে যে মারলো থানার ভিতরে, পুলিশ তো নিজেও মামলা করে নাই, ডাকসু নেতৃবৃন্দর মামলাও পুলিশ নেয় নাই। তাহলে এই বাংলাদেশের বিরুদ্ধেই তো আমাদের লড়াই ছিল, যে আমরা এই বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা তো চাচ্ছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে আমি ন্যায্যতা পাবো, মামলা করা, অধিকার চাওয়া, অধিকার নষ্ট হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন দায়িত্ব নেবে, সেই জায়গাটাই তো আমরা চেয়েছিলাম। ঈদের আগের কথা আপনার মনে আছে, এক ব্যবসায়ীকে বিএনপির নেতা হেনস্থা করলো, সে নাকি তারেক রহমানের বন্ধু, কারণ সে অফারে পাঞ্জাবি সেল করতেছে, তার দোকানে ব্যবসা বেশি হইতেছে, তার দোকান বন্ধ করে দিল, আপনারা দেখছেন। এরপরে এই যে রিসেন্টলি দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা এখন তুলতেছে, যে আপত্তি তুলছে যে আপনি ব্যবসা বান্ধব পরিবেশ করে দিতে পারছেন না, কিন্তু কর বাড়াচ্ছেন সব জায়গাতে। এবং এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। সারা পৃথিবীতে হচ্ছে কর আরোপ করা হয় হচ্ছে আয়ের উপরে, কিন্তু এইখানে সকল সেভিংসের উপরে কর আরোপ করার চেষ্টা করা হচ্ছে। যার রেগুলার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে,
তার উপরে যদি ট্যাক্স দিতে হয়, এই লোকটার সেভিংস শেষ হয়ে তো জিরো হয়ে যাবে, তার সংসার চলবে কিভাবে? এটার প্রস্তাব করা হচ্ছে কোনো কোনো জায়গায়। ব্যবসায়ীরা যেটা বলছেন, দেখেন রেস্টুরেন্ট ব্যবসার মালিক সমিতির যারা আছেন তার পক্ষ থেকে দেখলাম 19 ধরনের কাগজপত্র নিতে হয়। এটা হলো রাষ্ট্রীয় চাঁদাবাজি। আপনারা জানবেন যে চাঁদাবাজির কিন্তু 2টা প্রকার আছে। এটা আগামী বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসবে যে চাঁদাবাজি কয় প্রকার। চাঁদাবাজি আসলে 2 প্রকার। একটা হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি, যেটাকে আমরা ঘুষ অর্থে বলি, যেটাকে আমরা স্পিড মানি বলি। একটু দিলে পরে গতি বাড়ে। ফাইল তো হাঁটে না, ফাইলের নিচে তখন চাকা লাগানো হয়, টাকা দিলে ফাইলের নিচে চাকা লাগায় দেয়। ওই চাকায় করে ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে দৌড়ায় দৌড়ায় চলে যায়। এটার নাম হচ্ছে রাষ্ট্রীয় চাঁদাবাজি। রাষ্ট্রর সোনার বাংলার প্রত্যেক ডিপার্টমেন্টে এই রাষ্ট্রীয় চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে। এর বাইরে হলো বেসরকারি চাঁদাবাজি, প্রাইভেট সেক্টর। চাঁদাবাজির প্রাইভেট সেক্টর আছে। এইটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে, মেইনলি হচ্ছে সরকারি দল, এবং তারাই হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানি। তাদের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে এখন এই দলে। অতএব সেই বাস্তবতায় ব্যবসায়ীদের উপর আপনি ট্যাক্স আরোপ করছেন, সেবা দিচ্ছেন না। তাকে রাষ্ট্রীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে, বেসরকারি প্রাইভেট সেক্টরের সরকারি দলীয় চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে। অতএব এইটা থেকে মুক্তি না হওয়া পর্যন্ত আপনার এই কর দেওয়ার জন্য সে কেন আগ্রহী হবে? কি কারণে সে কর দেবে বলেন? কোন যৌক্তিক কারণ আছে? অতএব সেই বাস্তবতায় আমরা বারবার বলেছি, ঝুটের ব্যবসা দেখেন। আমরা ইতিমধ্যে দেখেছি গত 3 মাসে অনেক ব্যবসায়ী ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন করে দেখা করে কথা বলেছে। তার কোম্পানির ইন্ডাস্ট্রির ঝুট ব্যবসা আছে। আপনারা জানেন ইন্ডাস্ট্রিতে যে আপনার এই যে কাপড়ের থান যেটা থাকে, এটা ব্যবহার করার পরে যে অবশিষ্ট অংশ থাকে, এইটার দখল মালিকানা হচ্ছে সবসময় সরকারি দলের চাঁদাবাজ গুন্ডারা, এলাকার স্থানীয় মাস্তানরা ডিল করে। সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গাতে আমরা একই খবর পাচ্ছি যে এই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ইতিমধ্যে লোকাল সরকারি দলের নেতাকর্মীরা নিয়ে গেছে। পাশাপাশি হচ্ছে নগদ বখরা, নগদ তাদেরকে টাকা দিতে হচ্ছে।